তুমি আমাকে বলো তো এই বোতলের মধ্যে কি আছে? জল। জল বা ওয়াটার। এবার দেখো জল বা ওয়াটারের কিন্তু তিনটে রূপ আছে। কয়টি রূপ আছে? তিনটে রূপ আছে। কি কি বলো তো? সলিড, লিকুইড, গ্যাস। সলিড, লিকুইড, গ্যাস। এবার দেখো এই যে জলটা রয়েছে, এই জলটাকে যখন আমি বোতল থেকে যখন এই গ্লাসের মধ্যে ঢালছি, এটা কি কোন রূপ? এটা লিকুইড। লিকুইড। লিকুইড, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ। লিকুইড। আর এই বোতলের মধ্যে যে বরফটা আছে ওইটা ওর কোন রূপ? সলিড। তাহলে বোতলের মধ্যে আছে ওটাও সলিড, এবং আমি গ্লাসের মধ্যে ঢাললাম এটাও লিকুইড। এবং এই লিকুইডটাকে তুমি যদি উনুনের মধ্যে যদি টেম্পারেচার বাড়িয়ে দাও, যদি উনুনের মধ্যে ফোটাতে শুরু করো, আগুন যদি দাও, তখন ওটা গ্যাসেস হয়ে যাবে, তাই তো? গ্যাস হয়ে যাবে। তার তিনটে রূপ, বুঝতে পেরেছো? এই জলের কটি রূপ? তিনটে। এবার তিনটে রূপই নির্ভর করছে কোন রূপে জলটা থাকবে, সেটা নির্ভর করছে টেম্পারেচার বা তাপমাত্রার উপরে। হ্যাঁ কি বুঝতে পেরেছো? তাপমাত্রার উপরে। যদি এই জলটা টেম্পারেচার যদি নর্মাল থাকে তাহলে জল থাকবে। যদি 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এই জলটা তাপমাত্রা, তখন এরকম বরফ হয়ে যাবে, অর্থাৎ সলিড হয়ে যাবে, তাই তো? এবং যদি এই জলটার টেম্পারেচার তুমি যদি অনেকটা বাড়িয়ে দাও, 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের টেম্পারেচার বাড়িয়ে দাও, তখন জলটা কি হয়ে যাবে? গ্যাস হয়ে যাবে, গ্যাসেস হয়ে যাবে। হ্যাঁ কি না? তাই তো? তাহলে জল কোন রূপে থাকবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে জলের টেম্পারেচারের উপরে। টেম্পারেচারটা যদি কমিয়ে দাও জল বরফ হবে, টেম্পারেচার বাড়িয়ে দাও জল বাষ্প হয়ে যাবে, গ্যাসেস হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? ঠিক আছে। এবার এই যে লিকুইড থেকে সলিড যখন হতে গেলে টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস লাগবে? 0 ডিগ্রি সেলসিয়াস লাগবে, বা 32 ডিগ্রি ফারেনহাইট লাগবে। এবং এই যে লিকুইড জলটা গ্যাসেস হতে গেলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস বা 212 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার যদি হয়ে যায়, এই তোমার লিকুইড ওয়াটারটা গ্যাস হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? চলো এবার তোমাকে আমি একটা মজার জিনিস শেখাবো। এই দেখো ভালো করে একটা কথা মনে রাখবে, এই লিকুইড যখন সলিড হবে, জল যখন লিকুইড থেকে যখন সলিড হবে, জলের আয়তন বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। তার জন্য পরীক্ষা, তুমি এই কাঁচের বোতলে তুমি একদম ভর্তি জল যদি নাও, দিয়ে ফ্রিজে যদি ঢুকিয়ে দাও, দেখবে ফ্রিজের মধ্যে এই গ্লাসটা ফেটে যাবে। কেন ফেটে যাবে? কারণ জলটা যখন মাথায় জল দিয়েছিলে, তো ওই জন্য জল যখন সলিড হয়ে গেল, বরফ যখন হয়ে গেল, তখন তার আয়তন বেড়ে গেল। আর আয়তন যদি বেড়ে যায় তখন গ্লাসটাকে ফাটিয়ে দেবে। বুঝতে পেরেছো? এবার একটা মজার জিনিস দেখো, এই গ্লাসটাকে তুমি যখন ঠান্ডা জল যখন দিলে, এই বরফ জলগুলো যখন দিলে, এই গ্লাসের চারিদিকে দেখো এই জল হয়ে গিয়েছে, হাত দিয়ে দেখো, জল হয়ে গিয়েছে, তাই তো? তাহলে কি তুমি বলতে চাইছো যে ভেতরের যে জলটা আছে ওই গ্লাসটা ফুটা রয়েছে, ওই জলগুলা কি বাইরে বেরিয়ে চলে এলো? গ্লাসটা কি ফুটা আছে? এই জলটা কোথা থেকে এলো? গ্লাসের বাইরে জলটা কোথা থেকে এলো? বাইরের জলটা বুঝতে পারছো না তো? আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। দেখো আমাদের এই বায়ুমণ্ডল, চারিদিকে কি আছে? বায়ুমণ্ডল। চারিদিকে বায়ু রয়েছে, বায়ুর সাথে মিশে আছে জলীয় বাষ্প। কি রয়েছে? জলীয় বাষ্প। এবার জলীয় বাষ্প কিন্তু যে বাষ্প আকারে রয়েছে, হ্যাঁ কি না? বাষ্প আকারে রয়েছে। কিন্তু যখন তুমি গ্লাসের মধ্যে ঠান্ডা জল ঢেলে দিলে, ঢেলে দেওয়ার সাথে সাথে গ্লাসটা কি হয়ে গেল? ঠান্ডা না গরম? ঠান্ডা হয়ে গেল। গ্লাস যদি ঠান্ডা হয়ে যায়, সাথে গ্লাসের চারদিকে বায়ু আছে না নেই? আছে তো। গ্লাসের চারদিকে জলীয় বাষ্প আছে কি নেই? আছে তো। তখন গ্লাসের চারদিকে জলীয় বাষ্প এই গ্লাসটার সংস্পর্শে চলে এলো। যখন গ্লাসের সংস্পর্শে চলে আসবে, তখন জলীয় বাষ্পটা জলকণায় পরিণত হয়ে গেল। কেন জলকণায় পরিণত হয়ে গেল? কারণ গ্লাসের তাপমাত্রা কমে গিয়েছে, আর গ্লাসের তাপমাত্রা কমে যাওয়ার ফলে এই গ্লাসের চারিদিকে যে জলীয় বাষ্পগুলো রয়েছে তাদের তাপমাত্রাও কমে গেল। আর তাপমাত্রা যদি কমে যায়, তখন তোমার ওই জলীয় বাষ্পগুলো জলকণাতে পরিণত হয়ে গেল। তাহলে পুরোপুরি ব্যাপারটা, পুরো সিস্টেমটা নির্ভর করছে তাপমাত্রার উপরে। তাপমাত্রা বরফ গলা জলের মধ্যে ঢেলে দিলে তাপমাত্রা কমে গেল, আর তাপমাত্রা যদি কমে যায়
তাপমাত্রা কমে যাওয়ার ফলে গ্লাসের চারদিকে যে জলীয় বাষ্পগুলো রয়েছে সেই গ্লাসের সংস্পর্শে আসা মাত্রই জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়ে গেল। এটাকে বলা হয় ঘনীভবন। কি বলা হয়? জল, শোনো, এই জল যদি বাষ্প হয়ে যায়, জলটার মধ্যে টেম্পারেচার দিচ্ছে, উনুনে তোমার মা মাঝে মাঝে আমাকে চা দেয় তো, দেয় তো, এই চা যখন দেয় তখন এই জলটাকে ফোটায় তো তোমার মা, উনুনের মধ্যে আগুন দেয় তো, আগুন দিলে জল হয়ে যাবে বাষ্প। তাহলে এই যে জল থেকে যখন বাষ্প হয়ে গেল এটাকে বলা হয় বাষ্পীভবন। কি বলা হয়? বাষ্পীভবন। আবার এই জলটা যখন বরফ হয়ে যাবে, জলটা তো বরফ হয়ে যায়, তখন জলটা আইস হয়ে গেল, আইস সলিড হয়ে গেল, আইস হয়ে গেল। আবার দেখো এই মাঝে মাঝে এই বরফ আবার গলে যাচ্ছে, তাই তো, মেল্টিং হয়ে যাচ্ছে, মেল্ট করে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে পুরো জিনিসটা বুঝতে পারলে? জলের কয়টি রূপ বললাম? 3টি। কি কি? সলিড, লিকুইড, গ্যাস। সলিড, লিকুইড, গ্যাস। এবার এইটা কি, কোন রূপ জলের? জলের হচ্ছে লিকুইড। আর এই বরফ, এটা যে বরফটা আছে এটা জলের কোন রূপ? সলিড। সলিড, তাই তো। এবার মাঝে মাঝে গ্যাসেস হয়ে যেতে পারে, বুঝতে পারলে তো? কিন্তু পুরোটা নির্ভর করছে টেম্পারেচারের উপরে। একটা তো মনে রাখবে, এই জলের অপর নাম কি? এই জলের অপর নাম জীবন। জীবন। জল ছাড়া আমরা বাঁচতে পারবো? না। পারবো না। আমাদের বেঁচে থাকার জন্য আমাদের কি খেতে হবে? জল খেতে হবে, তাই তো। জল ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের শরীরে মনে রাখবে প্রচুর পরিমাণে জল রয়েছে, হ্যাঁ কি না? রয়েছে তো। এবার এই জলের কোনো টেস্ট নেই, জলের কি নেই? কোনো টেস্ট নেই, কোনো স্বাদ নেই, জলের কোনো রং নেই। আছে কোনো রং? আছে? রং নেই। সাথে সাথে জলের নির্দিষ্ট কোনো আকার নেই। কি নেই? কোনো আকার নেই। জলটাকে গ্লাসের মধ্যে ভরো, গ্লাসের রূপ নিয়ে নেবে, গ্লাসের রূপ হয়ে যাবে। বোতলে ভরো, বোতলের রূপ হয়ে যাবে। দেখো বোতলের মধ্যে বরফটা যে আছে তো, এই যে বরফ হয়ে গিয়ে দেখো লম্বা পাড়া জলটা বরফ হয়ে গেল, হয়ে গেছে তো, বরফ হয়ে গেছে তো, কারণ এই বোতলের আকারটা জলটা ধারণ করে নিল। বুঝতে পারছো? জলে তুমি জলটাকে তোমার এই বক্সের মধ্যে যদি ভরে দাও, বক্সের মধ্যে ভরে দাও, জলটা বক্সের আকার ধারণ করবে। জলের নির্দিষ্ট কোনো আকার নেই, হ্যাঁ কি না? জলটা তুমি এই বোতলে যদি ভরো, এই বোতলের আকার ধারণ করবে। জলের নির্দিষ্ট কোনো কি নেই? আকার নেই। জলের নির্দিষ্ট কোনো টেস্ট নেই, কোন রকম এর কোন রকম স্বাদ নেই, কোনো আকার নেই, কিচ্ছু নেই এর মধ্যে, কোন রকম রঙও নেই, কিছু নেই। বুঝতে পারছো জিনিসটা? বেশ, আজকে তুমি জল নিয়ে শিখলে। জলের অপর নাম জীবন। ওই জন্য জল অপচয় করা যাবে না। পৃথিবীতে মনে রাখবে 3 ভাগ জল 1 ভাগ স্থল। ওই জন্য পৃথিবীকে কোন গ্রহ বলা হয়? ব্লু প্ল্যানেট বলা হয়। ব্লু প্ল্যানেট পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, কারণ জল আর জল চারিদিকে। কিন্তু এই বেশিরভাগ জলটা লবণাক্ত জল, মানে 3 ভাগ জল থাকতে পারে, তবে 97% জলই কি? লবণাক্ত জল। ওই জল আমরা খেতে পারি না। আর মাত্র 3 ভাগ জল মিষ্টি জল। ওই 3 ভাগের মধ্যে আবার এই 2 ভাগ এই বরফ রূপে আছে। বরফ রূপে কোথায় আছে জানো? 2 মেরু অঞ্চলে, পৃথিবীর 2 মেরু অঞ্চলে পাহাড়ের ওপরে সব বরফ রূপে জলগুলো আছে। আর সামান্য কিছুটা জল, 1 ভাগ জল মাটির নিচে আছে, ওটাকে আমরা পান করি। ওই জন্য জল সবসময় অপচয় করবে না। যখন ট্যাপটা সবসময় খুলে দেবে না, যখন প্রয়োজন তখন জলটা ব্যবহার করবে, যখন প্রয়োজন নেই তখন জল ব্যবহার করবে না। আর কোনো রাস্তার সময় যদি যাও, রাস্তায় গিয়ে দেখো কোনো একটা ট্যাপ খোলা আছে, তুমি কি করবে? বন্ধ করে দেবে, কারণ ওটা মিষ্টি জল, ওটা ভালো জল, ওই জলটা নষ্ট করলে হবে না। বুঝতে পেরেছো? আজকে তুমি এগুলো শিখলে তো? বেশ। গাছ থেকে আরম্ভ করে কোনো প্রাণী, যত প্রাণী আছে, যত গাছ আছে, প্লান্ট, এনিমেল সব বলো, কেউ জল ছাড়া বাঁচতে পারবে না। সবারই কি দরকার? সবারই জল থাকে। মাছ কোথায় থাকে? মাছ জলে থাকে, থাকে না? জল ছাড়া আমরা বাঁচতে পারবো না। জলকে দূষণ করলে হবে না, জলকে নোংরা করলে হবে না। এই জলের মধ্যে যদি আমরা প্লাস্টিক, পলিথিন, নোংরা আবর্জনাগুলো ফেলে দিই, জল দূষণ হয়ে যাবে, হবে না? তাই হবে কি হবে না? ওই জন্য জলের মধ্যে কেমিক্যাল, তারপরে বিষাক্ত জিনিসগুলো জলের মধ্যে ফেললে চলবে না, তার জলটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলে জিনিসটা? চলো।